বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ কতগুলো শেয়ার নিয়ে আলোচনা করব, আশা করি সাথে থাকবেন। এটা কোনো বাইং বা সেলিং নির্দেশনা নয়, বরং শিক্ষামূলক ভিডিও। যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, গত ওয়ার্কিং ডেতে এই শেয়ারগুলোই সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নিই। সর্বপ্রথম আসতেছে মেঘনা কনডেন্স মিল্ক। এই শেয়ারটি গত ওয়ার্কিং ডেতে বেশ ভালো বৃদ্ধি পেয়েছে এবং এখানে ভালো লেনদেন হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটার যে ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তাহলে 2010 সালের পর থেকে আদ্যবধি কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই এবং তাদের ফান্ডামেন্টাল ইনফরমেশন যদি দেখি, সেটাও আসলে বাজে ধরনের। কারণ এটা জেড ক্যাটাগরির একটা শেয়ার, আপনারা বুঝতেই পারছেন জেড ক্যাটাগরি কী জন্য হয়ে থাকে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো, এখানে যারা বিনিয়োগ করছেন আপনাদের কষ্টার্জিত অর্থ, তারা নিজেরা চিন্তা করেন যে আপনারা কোন শেয়ারে বিনিয়োগ করতেছেন এবং কেন করতেছেন। সেক্ষেত্রে যদি আপনার পুঁজি হারিয়ে যায় বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা হয়, সেক্ষেত্রে আপনি কাকে দোষারোপ করবেন? এক্ষেত্রে কিন্তু আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, নিজের সিদ্ধান্তেই ইনভেস্ট করবেন, এটাই শেয়ার মার্কেটের ওয়েবসাইটে বলা আছে এবং এটাই হচ্ছে বাস্তব কথা। আপনি পুঁজি হারিয়ে ফেলে এখানে আপনাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসবেন না। কাজেই আমি অনুরোধ করব যে আপনার কষ্টার্জিত অর্থ দেখে শুনে বিনিয়োগ করুন। এরপরে আমি আসি ফ্যামিলি টেক্সের যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এরা খুব কম ঘোষণা করে থাকে। বিগত 19 সাল থেকে 19-20 এবং আদ্যবধি এদের কোনো ডিভিডেন্ড রেকর্ড নাই। ফান্ডামেন্টাল ইনফরমেশনও তেমন বুঝতেই পারতেছেন, জেড ক্যাটাগরির শেয়ার। সেক্ষেত্রে এখানে যারা ইনভেস্ট করছেন তাদের জন্য সেই একই বক্তব্য যে আপনারা যে আপনাদের টাকাগুলো ইনভেস্ট করছেন, কিভাবে ইনভেস্ট করছেন, কোথায় ইনভেস্ট করতেছেন। একটা কোম্পানি ডিভিডেন্ড দিবে, যে কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয়, যাদের ডিভিডেন্ড ইয়েল্ড ভালো, সেই কোম্পানিগুলোতে না আপনাদের ইনভেস্ট করার কথা। কিন্তু তা না করে আপনারা এইসব কোম্পানিতে ইনভেস্ট করছেন, আপনাদের মূলধন যখন শেষ হয়ে যাচ্ছে তখন আপনারা কিন্তু দোষারোপ করেন, সেটা কিন্তু ঠিক না। সো আপনাদের নিজের দায় নিজেকেই নিতে হবে। ফোনিক্স ফাইন্যান্স, এটা একটা ফাইন্যান্স কোম্পানি, 3 টাকা 90 পয়সা। এটা খারাপ বিধায়িত এর দাম 3 টাকা 90 পয়সা। সো এটা নিয়ে আলোচনার কিছু নাই। সিএনএ টেক্সটাইল, এটা হচ্ছে 3 টাকা 20 পয়সা। এটাও আমি আলোচনা করব না। তবে GQ বলপেন, এর হচ্ছে 560 টাকা এই মুহূর্তে এর মূল্য। এর ফান্ডামেন্টাল যদি তথ্যগুলো দেখি, ফান্ডামেন্টাল হচ্ছে তার ইপিএস কিন্তু নেগেটিভ এবং অনেক দিন ধরে নেগেটিভ। এখানে দেখতে পাচ্ছে অনেক দিন ধরেই তার ইপিএস নেগেটিভ। যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তাহলে এই ডিভিডেন্ডের পরিমাণ খুবই কম। ডিভিডেন্ড ইয়েল্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা খুবই কম, এক অতি নগণ্য। যেখানে 560 টাকা একটা শেয়ারের মূল্য, সেখানে 2025 সালে 10%, এর আগের বছর 24 সালে 3% এই ধরনের ঘোষণা দিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন যে তাদের ডিভিডেন্ড হিস্ট্রি এবং এখানে যে ডিভিডেন্ড ইল্ড, যেখানে আমরা বলে থাকি যে ডিভিডেন্ড ইল্ড কমপক্ষ 5 বা 5+ হলে ভালো, সেক্ষেত্রে এখানে ডিভিডেন্ড ইল্ড খুবই কম। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে 2025 সালের জানুয়ারি মাসে এর মূল্য ছিল 163 টাকা, যেখানে আজকে 8 মাসের মধ্যে এর মূল্য 560 টাকা। নিশ্চয়ই এখানে আপনারা এন্ট্রি নিচ্ছেন, কেউ না কেউ তো এন্ট্রি নিচ্ছেন, বিধায়িত এর দামটা বৃদ্ধি পেয়েছে। সো এই ক্ষেত্রে যদি আপনি কোনোভাবে এখানে ব্লক হয়ে যান, তাহলে আপনি কিভাবে আপনার রিটার্নটা পাবেন? সেক্ষেত্রে আমি অনুরোধ করব, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগকারী রয়েছেন, আপনাদের বিনিয়োগ অবশ্যই আপনি দেখে শুনে বিনিয়োগ করেন। সেক্ষেত্রে আপনার কাছে যদি তেমন কনফার্ম কিছু নিউজ থাকে, সেক্ষেত্রে আমার বলার কিছু নাই। কিন্তু শেয়ার মার্কেটে শুধুমাত্র নিউজের উপর নির্ভর করে এরকম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকবেন বলে আমি মনে করছি এবং সেটাই শ্রেয়। এরপরে হচ্ছে IBBL বন্ড, এটা নিয়ে কথা বলবো না, এটা একটা বন্ড। রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে কথা বলবো না। তারপর ফেক ডিল, যেটা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, সেটা নিয়ে কথা বলা দরকার। কিছুদিন আগে মে মাসে যার মূল্য ছিল 14 টাকা 30 পয়সা, আজকে 23 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ 27 টাকা পর্যন্ত এসেছিল। এটা নিঃসন্দেহে একটি গ্যাম্বলিং শেয়ার মনে হচ্ছে, কারণ তার ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো তো খুব একটা ভালো না। শুধু ভালো না, এই ইপিএস এবার কিন্তু নেগেটিভ আসতেছে এবং এটা হচ্ছে তৃতীয় Q3 পর্যন্ত আমাদের হাতে এসেছে। সেখানে Q1, 2, 3 সবই কিন্তু নেগেটিভ এসেছে, এখানে দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ শেয়ার। ডিভিডেন্ড ইল্ড যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে এই শেয়ারে যেহেতু দাম কম, 12%, 14%, 10% করে দিচ্ছে, তারা কিন্তু ঘোষণা দিচ্ছে এবং সেক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ড ভালো।
কিন্তু পাশাপাশি আপনাদেরকে তো ফান্ডামেন্টাল ইনফরমেশনটা দেখতে হবে। এটা এ ক্যাটাগরির শেয়ার, সেক্ষেত্রে আপনি দেখেন শেয়ারটা ভালো ধরে নিলাম, কিন্তু এর মূল্য তো অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে এই শেয়ারে বিনিয়োগ করা কি এখন শ্রেয় হবে? আপনি কি মনে করছেন? আপনি নিজেও একটু চিন্তা করেন। সো আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। গোল্ডেন সন যদি আমরা এর ফান্ডামেন্টাল তথ্যগুলো দেখে থাকি, ফান্ডামেন্টাল তথ্য খুবই খারাপ, এটা ফান্ডামেন্টাল স্টক না। সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে এই ধরনের ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করা যায় কিনা। যদি আমরা ডিভিডেন্ড ইল্ড বা অর্থাৎ ডিভিডেন্ড ইনফরমেশনটা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখব যে এদের ডিভিডেন্ড ঘোষণা তেমন একটা ভালো না। মানে কি ভালোই না, যেখানে ডিভিডেন্ড ইল্ড খুবই খারাপ। সেক্ষেত্রে এই শেয়ারটির দাম এই মুহূর্তে 14 টাকা 10 পয়সা, যেটা 17 টাকা 18 টাকা পর্যন্ত গিয়েছিল, এবং এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর মূল্য ছিল প্রায় 9-10 টাকা। সেক্ষেত্রে এর দাম তো অনেক বেড়ে গেছে। এছাড়া কি শেয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জে কি আর ভালো কোনো কোম্পানি নাই? এই ধরনের শেয়ারে যেটা হচ্ছে যে বিনিয়োগ করা অবশ্যই ঝুঁকিপূর্ণ। সো আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনি কোন শেয়ারে বিনিয়োগ করছেন। স্ট্যান্ডার্ড ব্যাংক, এটা শেয়ারটার যেহেতু ভালো না, তার দামও কম, সেক্ষেত্রে কিছু বলার নাই। ডেল্টা স্পিনের কথা যদি চিন্তা করি, এটা নভেম্বর মাসে এর মূল্য ছিল 3 টাকা 80 পয়সা, এই মুহূর্তে 60 টাকা 20 পয়সা এবং 8 টাকার অধিক এর মূল্য গিয়েছিল। যদি আমরা ফান্ডামেন্টাল তথ্যগুলো দেখি, ইপিএস নেগেটিভ এবং খুবই কম। ফান্ডামেন্টাল ইনফরমেশন এটা অবশ্যই বিলো দ্য মার্ক, শুধু বিলো দ্য মার্ক বললে ভুল হবে, এটা ওর্স্ট। সো ডিভিডেন্ড ইনফরমেশন যদি দেখি, ডিভিডেন্ড ইল্ড ঠিক আছে, যেহেতু দাম কম, বাট এটা কিন্তু রেগুলার না। সো এই শেয়ারটাতে বিনিয়োগ করা অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং এর মূল্য কিন্তু অনেক বেড়ে গেছে। সো এখানে আপনাদেরকে হয়তো এখানে পাম্প অ্যান্ড ডাম্প করার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যদি আপনার পুঁজি কোনোভাবে লোকসানের সম্মুখীন হয়, আপনি কাকে দায়ী করবেন? কখনোই শেয়ার মার্কেটে পুঁজি হারানোর জন্য কাউকে দায়ী করা উচিত নয় এবং এটা করা ঠিকও হবে না। শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করবেন, আপনার নিজস্ব বুদ্ধিভিত্তিক চিন্তাভাবনা করে বিনিয়োগ করবেন এবং এটার দায়িত্ব আপনার। এভাবেই শেয়ার মার্কেটে আপনি আসবেন। যদি আপনার শেয়ার মার্কেটে তেমন ভালো নলেজ না থাকে, তাহলে আপনি শেয়ার মার্কেট সম্পর্কে আগে জেনে নেন, তারপরে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। এটাই হচ্ছে মূল বক্তব্য এবং এটা করা উচিত। ক্রাউন সিমেন্টের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে এটা 48 টাকা থেকে 65 টাকা এবং 70 টাকা 71 টাকা পর্যন্ত গিয়েছিল। ডিভিডেন্ড ইনফরমেশন যদি দেখি, যে এখানে এই শেয়ারটাকে আমি বিনিয়োগ করার মতো শেয়ার বলবো, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ার নয়। এটার ফান্ডামেন্টাল তথ্যগুলো দেখেন, যে ফান্ডামেন্টাল তথ্যের মধ্যে একটা রেগুলারিটিস আছে, হয়তো কম হয়েছে এবার, সেটা আলাদা কথা। তাদের যেমন ডিভিডেন্ড প্রতি বছর দেয়, নেট গ্রোথ, এটা নেট প্রফিট যেটা কম হচ্ছে বেশি হচ্ছে, কখনো লোকসান হচ্ছে, তারপরেও খারাপের মধ্যে এটাকে ভালো বলা যায়। বাট দ্য কোশ্চেন ইজ, এই মুহূর্তে এখানে এন্ট্রি নেওয়া যায় কি না? আমি মনে করি অবশ্যই এখানে তো এন্ট্রি নেওয়া যায় না, কারণ মে মাসে এর মূল্য ছিল 48 টাকা 50 পয়সা, এটা প্রায় 72 টাকা গিয়ে এটা এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, যেটা 65 টাকা 20 পয়সা। সো এটা জুন ক্লোজিংয়ের শেয়ার, বুঝতে পারছেন, জুন ক্লোজিংয়ের শেয়ার, অর্থাৎ সামনে কয়েকদিনের মধ্যে এর ঘোষণা হবে। সো এখানে ঘোষণার পূর্ব মুহূর্তে ওরা যারা প্রফিট করার, তারা কিন্তু অলরেডি প্রফিট করে ফেলেছে। সো এটাকে মাথায় রাখতে হবে যে একটা শেয়ার যদি ভালো হয়, ভালো হলেই কিন্তু যে কোনো সময় এন্ট্রি নেওয়া উচিত নয়। আপনাকে দেখতে হবে যে এর মূল্য কি সাপোর্ট লেভেলে রয়েছে, যেমন এটা হচ্ছে সাপোর্ট লেভেল, তাই না? এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে সাপোর্ট লেভেলে এন্ট্রি নেওয়ার। তাছাড়া এন্ট্রি নিলে আপনি কিন্তু লোকসানের সম্মুখীন হবেন, অর্থাৎ ভালো শেয়ার হলেও আপনি লোকসানের সম্মুখীন হবেন। এমার্ল অয়েল, এটা শেয়ার আসলে খুব একটা ভালো নাই, এটা গ্যামিং শেয়ার। এখানে দেখা যাচ্ছে তারা প্রতি বছর ঘোষণা দেয় এবং ডিভিডেন্ড ইল্ড কম, কিন্তু রেগুলারিটিজ আছে। তবে এর যে ফান্ডামেন্টাল তথ্যগুলো এখানে কিন্তু আমি মনে করব যে খুব একটা ভালো নয়, এভাবেই মনে করব আর কি। এবং এটার দাম কিন্তু কয়েক মাস আগেই, অর্থাৎ মে মাসেও 13 টাকা 90 ছিল, এখন 29 টাকা, প্রায় 80% প্লাস হয়ে গেছে। সো এক্ষেত্রে এখানে এন্ট্রি নেওয়া উচিত হবে না। সো আমি যেটা মনে করছি আর কি, এখানে অনেকে এন্ট্রি নিচ্ছেন, আপনারা নিজেরাও চিন্তা করেন যে এটা কি ফিডিং তো হতে পারে। আর ইতিপূর্বে কিন্তু এই শেয়ারে একটা ভালো গেম হয়েছিল,
এবং এমারাল্ড ওয়েলের নিউজ অনেক দিন ধরে বিভিন্ন রকম নিউজ হচ্ছে আসতেছে, সেই নিউজের উপর নির্ভর করে অনেকে কিন্তু যেটা হচ্ছে যে তার মূলধন হারিয়ে ফেলেছেন অনেকে। আমি মনে করি যে আরও ভালো ভালো শেয়ার আছে শেয়ার মার্কেটে, সো সেদিকে আপনারা লক্ষ্য রাখেন। যেটা হচ্ছে এরপরে আমরা আসি, এটা একটা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো না আজকে। মিঠুন নেট নিয়ে কথা বলা যায়। এর দাম হচ্ছে 14 টাকা 50 পয়সা। যদি দেখি ডিভিডেন্ড 2016 সালের পর থেকে কোনো রকম তারা ঘোষণা দেয়নি, তাহলে আপনি এই শেয়ারে আসবেন কেন? এটা একটা জেড ক্যাটাগরির শেয়ার, আর আপনারা জানেন যে কোম্পানিগুলো জেড ক্যাটাগরি গেছে কেন গেছে। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু এন্ট্রি নিচ্ছেন, বেশ ভালো ভলিউম হচ্ছে মাঝে মাঝে। আপনারা নিজেরাই চিন্তা করুন যে এটা কি ঝুঁকিপূর্ণ কিনা। এটা তো আমাকে বলতে হবে না, সম্ভবত এটা নিজেরাই বোঝা যায় যে এটা একটা ঝুঁকিপূর্ণ শেয়ার, এখানে আপনার মূলধন হারানোর সম্ভাবনা রয়েছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। এরপরে আমরা আসি অ্যারামাইড সিমেন্টের এই মুহূর্তে দাম 12 টাকা, যেটা কিছুদিন আগে জানুয়ারি মাসে ছিল 8 টাকা বা 9 টাকা। এক্ষেত্রে আমরা অ্যারামাইড সিমেন্টের যদি ফান্ডামেন্টাল তথ্যটা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখব খুবই খারাপ, মাইনাস। সেক্ষেত্রে সবগুলো মাইনাস, এবং বিগত 2016 সাল থেকে 17 সাল থেকে আজ পর্যন্ত মাইনাসে রয়েছে। সেক্ষেত্রে ডিভিডেন্ড যে ইনফরমেশন সেটাও ইরেগুলার এবং ভালো না। সো আপনারা নিজেরা চিন্তা করেন যে এই অ্যারামিড সিমেন্টে কি এন্ট্রি নেওয়া যায় কিনা। এক্ষেত্রে আপনারা কিন্তু গুজবে কান দিবেন না। মার্কেটে গুজব থাকবেই, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সোশ্যাল মিডিয়াতে গুজব থাকবে, নিউজ থাকবে, অনেকে বলবে, গ্রুপ থাকবে, কিন্তু আপনি হচ্ছে আপনার নিজস্ব বিবেচনায় শেয়ার মার্কেটে এন্ট্রি নেবেন এবং করবেন। সেই ক্ষেত্রে আপনি নিজেও চিন্তা করেন যে এই শেয়ারে এন্ট্রি নেওয়া কি নিরাপদ কিনা। সো সব কিছু আপনারা তো অবশ্যই সবাই তো এডুকেটেড পারসন, সো এটা তো বুঝতেই পারছেন। তারপর ম্যাক্সন স্পিনিং, যেটার মূল্য 6 টাকা 10 পয়সা। এখানে আলোচনার কিছু নাই, এই শেয়ারটা ভালো না বলেই এর মূল্য 6 টাকা 10 পয়সা। যদি কাটালি টেক্সটাইল এটা দেখি, কিছুদিন আগে দাম ছিল 8 টাকা 90 পয়সা, সেক্ষেত্রে আজকে হচ্ছে 12 টাকা 30 পয়সা। ডিভিডেন্ড ঘোষণার হার খুবই কম, এখানে কিন্তু 0.10%, মানে 9 পয়সা 22 পয়সা এই ধরনের। এটাকে আপনি কিভাবে ভালো বলবেন? অবশ্যই এটা ভালো না, এবং এটা জেড ক্যাটাগরির শেয়ার। এই জেড ক্যাটাগরির শেয়ারগুলাই বিগত কয়েকদিন ধরে বেশ ভালো বৃদ্ধি পাচ্ছে, এবং এরাই মার্কেটে যে 10% অনেক সময় সার্কিট ব্রেক করতেছে। আমার প্রশ্ন হলো যে আপনারা কিভাবে এগুলাতে এন্ট্রি নিচ্ছেন, কোন বিবেচনাতে? আপনাদেরকে ভালো শেয়ারে এন্ট্রি নিতে হবে, ডিভিডেন্ড ইল্ড যাদের ভালো, ফান্ডামেন্টাল ইনফরমেশন ভালো, সেসব শেয়ারে এন্ট্রি নিতে হবে, এবং সেটা সাপোর্ট লেভেল দেখে। এইগুলা বিবেচনাতে না হলে আপনি তো শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন না, লোকসানের সম্মুখীন হবেন। জেনারেশন নেক্সট টেক্সটাইল, এর যদি ডিভিডেন্ড ইনফরমেশন দেখি, 2018 সালের পর থেকে ডিভিডেন্ড নাই বললেই চলে। একবার শুধু লাস্ট 2023 সালে 1% দিয়েছিল, সেটাকে নাই বলার মতোই। এখানে এটাও হচ্ছে জেড ক্যাটাগরির, এবং এর ফান্ডামেন্টাল তথ্য খুবই খারাপ। সেক্ষেত্রে এর দামও 3 টাকা 10 পয়সা। সো এখানে তেমন বলার কিছু নাই, এটা আপনারাই বুঝতে পারতেছেন, এই জন্যই তো এর দাম 3 টাকা 10 পয়সা। যদি অলটেক্সের কথা বলি, তাহলে দেখেন 2026 সালের জানুয়ারি মাসে এর দাম ছিল 12 টাকা 13 টাকা, এখন হচ্ছে 25 টাকা 20 পয়সা। ফান্ডামেন্টাল ইনফরমেশন দেখেন মাইনাস, এবার কেবল মাইনাস থেকে প্লাসে আসার চেষ্টা করতেছে। বিগত সময়ে সবকিছু দেখতে পাচ্ছেন এখানে, এগুলো সবই মাইনাস, ডিভিডেন্ড নাই। তাহলে এসব শেয়ারে আপনি কিভাবে এন্ট্রি নিচ্ছেন, মানে কোন বিবেচনাতে আপনি এন্ট্রি নেবেন এটা বলেন। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনাদের কনফার্ম কিছু নিউজ থাকে, সেখানে কিছু বলার নাই, বাট যদি সেটা না হয়ে থাকে, যদি গুজব হয়ে থাকে, তাহলে কি এখানে এটা কি ঝুঁকিপূর্ণ নয়? প্রশ্নটা রেখে দিলাম আপনাদের কাছেই। এরপরে নিটল ইন্স্যুরেন্স, এই শেয়ারটার মূল্য 27 টাকা থেকে আপনার হচ্ছে 47 টাকা পর্যন্ত গিয়েছে। এর ডিভিডেন্ড যেটা হচ্ছে রেগুলারিটি আছে। সো এই শেয়ারগুলোতে আসলে এন্ট্রি নেওয়া যায়, মোটামুটি ফান্ডামেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। কিন্তু প্রশ্ন হলো যে এখানে কি আপনি এন্ট্রি নিতে চাইবেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, এখানে কি এন্ট্রি নিতে চাইবেন? এটা হচ্ছে আপনার ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ার, যেখানে একটা শেয়ারের দাম 27 টাকা থেকে 47 টাকা র্যালি করেছে, 22 টাকা থেকে ধরেন, এবং এটা এখনও কি আপনি এন্ট্রি নিতে চাইবেন? কেউ চাইবেন না, এটা আমার যে বিশ্বাস। এই প্রশ্নটাও আপনাদের কাছে রেখে দিলাম। সো এখানে এন্ট্রি নেওয়ার পূর্বে আপনাকে সাপোর্ট লেভেল বিবেচনাতে এন্ট্রি নিতে হবে, তা না
হলে কিন্তু আপনার বিনিয়োগ অবশ্যই ঝুঁকিপূর্ণ হবে। এরপরে আমরা যেটা দেখি যে প্রাইম ফাইন্যান্স, এটা বুঝতেই পারতেছেন এটা ভালো না। যেগুলো ভালো না সেগুলোর দাম কম রয়েছে, সেটা নিয়ে তো আলোচনা করার খুব একটা প্রয়োজন নাই। এরপরে আমি আসি স্কোয়ার নিট নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এর ডিভিডেন্ড যেটা যদি দেখি 24 সালে 10% ক্যাশ, 25 সালে 10% ক্যাশ, সামনে ঘোষণা আসবে, ডিভিডেন্ড ইল্ড আছে, রেগুলারিটিজ আছে। কিন্তু যেটা হচ্ছে যে মূল প্রশ্ন হলো যে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এখানে যেটা 19 টাকা 20 টাকা থেকে এটা 26 টাকায় গিয়েছিল, আপনি যদি এই 19 টাকাতে এন্ট্রিটা নিতেন তাহলে কোনো প্রশ্ন ছিল না। এখানে কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স লেভেলে এর প্রাইস রয়েছে। সো এই মুহূর্তে কি এন্ট্রি নেওয়া যায়? নিয়ম অনুযায়ী আপনাকে সাপোর্ট লেভেলে এন্ট্রি নিতে হবে, কিন্তু এখন রেজিস্ট্যান্স লেভেলে এন্ট্রি নিলে আপনি ফিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখানে পাম্প অ্যান্ড ডাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দীর্ঘদিন হয়তো এখানে আপনার স্টাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এটা নিজেই বিবেচনা করবেন। তারপরে সর্বশেষ আজকের ভিডিও হচ্ছে শেয়ার নিয়ে, যেটা হচ্ছে সলভো কেমিক্যালের এই মুহূর্তে মূল্য হচ্ছে 33 টাকা 20 পয়সা। যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, ডিভিডেন্ড ইল্ড একেবারেই কম। এটা হচ্ছে জুন ক্লোজিং এর শেয়ার, সামনে ঘোষণা দিবে হয়তো, এবং এর ঘোষণা খুব কম আসে বিগত বেশ কিছুদিন ধরে। গত 2 বছর অনলি 2.5%, মানে 2.5% করে ক্যাশ ঘোষণা করেছে। সো এটা অতি নগণ্য, এবং এই সলভো হচ্ছে বি ক্যাটাগরির শেয়ার। তবে এর ঘোষণার মধ্যে একটা রেগুলারিটি আছে, প্রতি বছর দিচ্ছে, সেটা ঠিক আছে। তবে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি কোথায় এন্ট্রিটা নিচ্ছেন। এখানে যারা এন্ট্রি নিয়েছেন, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে এন্ট্রি নিয়েছেন, তারা আজকে বুঝতে পারতেছেন যে অলরেডি কিন্তু 40 টাকা থেকে 33 টাকা 20 পয়সা দাম চলে এসেছে। তো সে এটা যে আরো কমবে না, এটার গ্যারান্টি কে দিবে? তো এটাই আমি বলতে চাচ্ছি যে আপনি এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট লেভেলে এন্ট্রি নেবেন। যে শেয়ারগুলো মোটামুটি ভালো, মোটামুটি ডিভিডেন্ড দেয়, প্রতি বছর দেয়, সেই শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন এবং সাপোর্ট লেভেলে এন্ট্রি নেবেন। তাহলেই হচ্ছে আপনি লাভবান হতে পারবেন, তাছাড়া কিন্তু লাভবান হতে পারবেন না। তো আজকে এ পর্যন্তই। নেক্সট আরও কতগুলো শেয়ার নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।